চ্যালেঞ্জটা খুব সহজ ছিল বলে মনে হয়। একটাই চ্যালেঞ্জ ছিল, সেটা হচ্ছে যে গ্রোথটা যেহেতু 8% থেকে আমাদের জিডিপি গ্রোথটা 6%-তে নেমে এসেছিল। সাধারণত আমরা শিখেছি যা ছোটবেলা থেকে বা এখনো যা স্কুলে কলেজে পড়ানো হয় ইকোনমিক্সদের, যে গ্রোথ যখন কমে যায় তখন কিছু ইনসেনটিভ বা এমন একটা কিছু পদক্ষেপ নিতে হয় যাতে অর্থনীতির বৃদ্ধিটা আবার যাতে অ্যাক্সেলারেটেড হয়। তাছাড়া এটা এই পরিপ্রেক্ষিতে আমাদের মনে রাখা উচিত যে কিছুদিন ধরেই আমরা শুনছি 8% না হলে 8% গ্রোথ না হলে আমাদের কিছু চলবে না, 8% আমাদের মিনিমাম। আজকের বাজেটে সেদিক দিয়ে কিন্তু কিচ্ছু নেই, একটা ম্যাসিভ ডিসঅ্যাপয়েন্টমেন্ট। ইফ এনিথিং আমি বলবো 12 লক্ষ টাকা বার্ষিক আয় হলে জিরো ট্যাক্সটা খুব ভালো কথা। 13 লক্ষ টাকা আয় হলে এতদিন 10% ট্যাক্স ছিল, সেটা এবার থেকে 15% হয়ে গেল। সুতরাং যারা 12 লক্ষ টাকা বার্ষিক আয়ের একটু ওপরে থাকেন তাদের কিন্তু যথেষ্ট চিন্তার কারণ এখন এসে দাঁড়িয়েছে, কারণ তাদের ট্যাক্সটা ইনফ্যাক্ট বেড়ে। আরেকটা জিনিস হচ্ছে যে আমরা সাধারণত শিল্প বাণিজ্য যারা আছেন তারা বলেন যে আমরা যেটা খুঁজছি সেটা হচ্ছে একটা অ্যামাউন্ট অফ স্টেবিলিটি, এবং সেই স্টেবিলিটিটা এই থেকেই আসবে যদি গভর্নমেন্ট কোন রকমের বড়সড় পরিবর্তন না করেন। আর 2 নম্বর হচ্ছে যদি তারা আমাদের বৃদ্ধির পথে নিয়ে যাওয়ার জন্য কি করছেন কিছু পদক্ষেপ পরিষ্কারভাবে বলেন। এবারের বাজেটে যেটা সবচেয়ে নোটিসেবল যে রাজ্যের যেগুলি এলাকা, শিক্ষা, কৃষি, এই সব কটাই এলাকাতে কিন্তু অনেক কিছু বলা হয়েছে। এটা একটা মাইন্ডসেটের ব্যাপার। আমরা জানি এই সরকারের একটা মাইন্ডসেট আছে টু ক্রিয়েট বিগ গভর্নমেন্ট, এবং ক্রিয়েট বিগ গভর্নমেন্ট মানে ক্রিয়েট বিগ সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যাট দি এক্সপেন্স অফ স্টেট গভর্নমেন্ট। যেরকম ধরো ফুড টেকনোলজি সেন্টার নাকি একটি হবে বিহারে। স্কিমটা কিন্তু এটা নয় যে কোনো রাজ্যেও ফুড টেকনোলজি সেন্টার করতে চাইলে আমরা তাকে 100 কোটি টাকা ঋণ দেবো। চিন্তা ভাবনা বা ফাইন্যান্স বিলে বলা আছে যে আমরা গিয়ে একটি রাজ্যে গিয়ে সেখানে একটি ফুড টেকনোলজি সেন্টার করব। তার মানে এটা পরিষ্কারভাবে বাজেটটা খানিকটা ব্যবহার করা হয়েছে রাজ্যগুলির উন্নতির জন্য নয়, শিক্ষা বা এগ্রিকালচার, কৃষি এতে বা পরিকাঠামোতে। ইনফ্যাক্ট সবকটা ইনফ্রাস্ট্রাকচার পরিকাঠামো যে স্কিমগুলি আছে সেখানেও কিন্তু এরকম বলা নেই যে রাজ্যরা উন্নতি করতে চাইলে এই স্কিমগুলোর জন্য অ্যাপ্লাই করুক, আমরা চাই রাজ্যরা গিয়ে করুক। বলছে আমরা এখানে গিয়ে একটা লাগাবো, আমরা এখানে একটা রাস্তা তৈরি করব, আমরা ওখানে একটা এয়ারপোর্ট তৈরি করব, আমরা এখানে একটা করব। মানে এটা একটা আমার টাকা আমার মালিকানায় আমার মতো ব্যবহার হবে। আমরা জানি যে আমাদের রাজনীতিতে এমন একটা হয়, এবং আমরা লাস্ট 10 বছর 15 বছর ধরে এটা দেখে আসছি, যে রাজ্যগুলি কেন্দ্রের রাজনীতির সঙ্গে অ্যালাইন তারাই কিন্তু সবগুলি পায়। উত্তরপ্রদেশে হাজার হাজার কিলোমিটার খালি ধুধু করছে হাইওয়ে তৈরি হয়, এমন এয়ারপোর্ট তৈরি হয় যেখানটাতে দিনে একটা বা দুটোর বেশি ফ্লাইট আসে না। কেন? সেগুলি রাজনৈতিকভাবে অ্যালাইন রাজ্য, রাজনৈতিকভাবে তারা আমার দলে। সুতরাং যদি ইকোনমি 6% থেকে 8% থেকে কমে 6% আসে, সব রাজ্যগুলির সঙ্গে হাত মিলিয়ে এই পরিকাঠামো বলো, বিদ্যুৎ উৎপাদন বলো, এগুলি করতে পারলে আমার মনে হয় হাত মিলিয়ে করতে পারলে বাজেটটা অনেক বেশি প্রমিসিং হতো। সেই জন্যই বোধহয় ওভারঅল মানে আমার মনে হয় যে 90% প্রস্তাব, শান্তনুদা, হচ্ছে আমাদের হাতেই থাকবে ব্যাপারটা, এবং অন্য রাজ্যগুলির জন্য এখন কিছু নেই। মানে তার মধ্যে একটা দেখলাম খুব আলোচনা হচ্ছে কি তাল মাখনা নিয়ে কি একটা হবে নাকি বিহারে। সেটা ভারতীয় জীবনে তাল মাখনা খুব একটা বড় জিনিস বলে আমি কিন্তু কোনোদিন লক্ষ্য করিনি। আমিও খেতে ভালোবাসি, পেটুক মানুষ, কিন্তু আমি লক্ষ্য করিনি। কিন্তু এবারে লক্ষ্য করা যাচ্ছে সব ভারতীয়রা হঠাৎ একটা, বিশেষত কিছু কিছু ইংরেজি টিভি চ্যানেল এবং হিন্দি টিভি চ্যানেল, তাল মাখনা না খেলে মানে আমাদের একদম ভবিষ্যৎ অন্ধকার, হ্যাঁ, মানে রসাতলে যাবে পৃথিবী, এরকম একটা হাবভাব দেখা যাচ্ছে। গ্লোবাল থ্রেট নিয়ে
কিছু একটা আরো মানে টেকনোলজি বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা টোকেনাইজেশন বা এইসব নিয়ে উনি কিছু কিছু বলেছেন, যেরকম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রিলেটেড নতুন একটি সেন্টার কেন্দ্র তৈরি করবে, টোকেনাইজেশনের ক্ষেত্রে কিছু আরো বাড়ানো হবে, ল্যান্ড রেভিনিউ এবং অন্যান্য ক্ষেত্রে টোকেনাইজেশন বাড়ানো হবে। কিন্তু আবার ধরো সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি, যেটা একটা পৃথিবীতে একটা বড় একটা সেভিংস এবং ইনভেস্টমেন্ট অ্যাভিনিউ হিসেবে, সিবিডিসি নিয়ে কোনো ইয়ে নেই। সিবিডিসির ইনফ্যাক্ট তার উপরে এমন সব কর চাপানো আছে যে সেই সেক্টরটা আমাদের এখানে একদম গ্রোই করছে না। ভারতীয়রা সিঙ্গাপুরে টাকা বাইরে পাঠিয়ে সেখানে ট্রেডিং করছে সিবিডিসিতে এবং ডিজিটাল কারেন্সিতে, ভারতবর্ষে করছে না তারা। এই সবগুলি আমার একটুখানি ডিসঅ্যাপয়েন্টিং লেগেছে। আর আরেকটি যেটা গ্লোবাল থ্রেট আমরা জানি, সামনেই একটি আছে বোধহয়, হোয়াইট হাউসে কোনো একটি সরকারি দলকে যেতে হবে এবং সেখানে যে ভদ্রলোক নতুন সেখানে অধীনস্থ হয়েছেন তার সঙ্গে একটা বোঝাপড়া করতে হবে, কারণ তিনি অলরেডি তো আমরা সবাই জানি নিশ্চয় যে আজকে ভোরবেলা তিনি কানাডা এবং মেক্সিকোর উপরে 25% ট্যারিফ এবং রাশিয়ার উপরে 20% ট্যারিফ বসিয়েছেন। সামনের সপ্তাহে, আমরা তো অতটা ইম্পর্টেন্ট নেই ওনার কাছে, সামনের সপ্তাহে আমাদের উপরেও 20% বসাতে পারে, তাতে কিছু এসে যায় না, ওনার কাজকর্ম এরকমই চলে। হ্যাঁ, তো সেই জন্য আমি একটুখানি চিন্তিত। তবে দু একটা আনন্দের কথা আছে। এফডিআই যেরকম পরিষ্কার ভাবে $47 বিলিয়ন থেকে $55 বিলিয়ন বেড়েছে, এক্সপোর্টটা মনে হয় বোধহয় একটু স্টেবিলাইজ করেছে, কিন্তু সেটা কিন্তু আমাদের ভারতীয় মুদ্রার পতনের জন্যই হয়তো স্টেবিলাইজ করেছে। সুতরাং ফলিং কারেন্সি সবসময় কিন্তু খারাপ কথা নয়, এটা অনেক সময় আমাদের এক্সপোর্টকে সাহায্য করতে পারে বলে আমার মনে হয় একটুখানি মানে বুদ্ধিমানের মতন ব্যাপারটা দেখা উচিত। ইমোশনালি টাকাটা ডুবে গেল বলে হাহুতাশ করাটা বোধহয় উচিত হবে না। আর এই কটা সেক্টর রিস্ক ম্যানেজমেন্টের জন্য কোনো প্ল্যান নেই। কিছু কিছু সেক্টর তো ক্লিয়ারলি এট হিউজ রিস্ক, স্পেশালি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, টোকেনাইজেশন, এইসবের জন্য। সেই সেক্টর রিস্ক ম্যানেজমেন্টের নিয়ে খুব একটা কিছু নেই। আর ইনফ্লেশনটা তো আরবিআই এর হাতে। সুতরাং বাজেট এই কারণেই বলবো, ইনকাম ট্যাক্সটা আবার সামনের সপ্তাহে তো একটা ইনকাম ট্যাক্স ডিটেল বিল আসবে, সেটাতে আবার কত কিছু থাকবে সেইটা একটুখানি আমি ঠিক জানি না, কিন্তু সেটার মধ্যে নিশ্চয় আরো কিছু থাকবে, আরো হয়তো কোনো রিলিফ থাকবে। কিন্তু এই সিচুয়েশনে আমরা এখন, এটা ঠিকই যে সারা বিশ্বে যা পরিস্থিতি, বিশেষ করে আমেরিকার যা পরিস্থিতি, আমেরিকার সঙ্গে ভারতের যা বাণিজ্যিক সম্পর্ক আগামী দিনে কোন দিকে যাবে, এগুলো খুব অনেক বড় ব্যাপার। আর প্রজেক্ট তো সবসময় একটা পলিটিক্যাল স্টেটমেন্ট, বারবার বিহারের উল্লেখ, পাটনা গ্রিনফিল্ড প্রজেক্ট, এয়ারপোর্ট, পাটনাতে এয়ারপোর্টের সম্প্রসারণ, বিহারে গ্রিনফিল্ড এয়ারপোর্ট ইত্যাদি, সেগুলো আমরা দেখেছি। এগুলো তো বরাবর আমরা দেখে আসছি, আমি তো 40 বছর ধরে দেখছি সম্প্রসারণ। বিহারের জন্য অনেক কিছু রয়েছে, এটা তো আমি আর প্রদীপ প্রায় 40 বছর ধরে দেখছি, আর শিক্ষার্থী শান্ত আপনারা 50 বছর ধরে দেখছেন। যে রাজ্যের উপর সরকার নির্ভরশীল তাকে বিশেষ কিছু দিতে হয়। আচ্ছা, শুধু তাই নয়, আমি শিক্ষার্থীর কাছে যাবো অন্য একটা প্রশ্ন নিয়ে, তার আগে আমার নিজের একটা অবজারভেশন। আমি সত্যি বলতে খুব ভালো করে পুরো জিনিসটা দেখতে পারিনি আমার ব্যক্তিগত কারণে। আমি একটা জিনিস লক্ষ্য করেছি, বাজেট স্পিচে একটা ছোট্ট একটা 2 লাইনের প্যারাগ্রাফ আছে, সেটা হচ্ছে যে 2047 সালের মধ্যে 100 গিগাওয়াট নিউক্লিয়ার পাওয়ার আমাদের তৈরি করার পরিকল্পনা নেওয়া হয়েছে, এবং সেটাতে বলা হয়েছে সেটা প্রাইভেট পার্টিসিপেশন তাতে থাকবে। তার জন্য অ্যাটমিক এনার্জি অ্যাক্ট এবং সিভিল লায়াবিলিটি ফর নিউক্লিয়ার ড্যামেজ অ্যাক্ট, এই আইন দুটো পরিবর্তন করা হবে। এটাকে আমাদের দেশের বিজনেসের যে এথিক্স, সেই নিরিখে আমি এটাকে খুব নজর করার মতো বিষয় বলে মনে করি। আমাদের দেশে নিউক্লিয়ার পাওয়ার, তার উৎপাদন বা তার বন্টন, উৎপাদনের কথাই বলবো, বন্টনটা অন্য জিনিস, বেসরকারি হাতে ছেড়ে দেওয়া, এবং তার জন্য ওই একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আইন, সিভিল লায়াবিলিটি ফর নিউক্লিয়ার ড্যামেজ, সেটা পৃথিবীতে সব থেকে গুরুত্বপূর্ণ আইন এ সংক্রান্ত বিষয়, যে যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে তার দায় কে নেবে। এই আইনে পরিবর্তন কি করা হবে বলা হয়নি, করা হবে বলে বলা হয়েছে। আমি নিজে মনে করছি এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং দীর্ঘমেয়াদে লক্ষ্য রাখার মতো বিষয়, খুবই তাৎপর্যপূর্ণ। আমি বলছি যে প্রথমত আমার আজকের বাজেটের বক্তৃতা শুনে একটা কথা খুব মনে পড়ে গেল, যে গত বছর বক্তৃতাটির ভেতরে, ভোটের আগে ছিল বোধহয় হয়তো সেজন্য বা ওই সময়টাতে, অনেক কিছু বলা ছিল দুটি বিশেষ ব্যাপার নিয়ে। একটা হচ্ছে যে
মহিলারা যাতে নিজেদের পায়ে দাঁড়াতে পারেন তাদের জন্য বিভিন্ন রকমের ঋণের স্কিম, এবং তারা যে ঋণ নিয়ে তারা নিজেদের ছোট ব্যবসা করতে পারেন, হ্যান্ডিক্রাফট হোক, মানে হাতে তৈরি কোনো জিনিস বা অন্যান্য ব্যাপারে, সেটা একটা ছিল। দ্বিতীয়ত আরেকটি বিরাট ফোকাস ছিল, যেটা আমার সত্যি খুব আশা ছিল সেটা নিয়ে, সেটা হচ্ছে যে লো কস্ট হাউজিং, মানে এমন একটা দামে সবাই প্রত্যেক ভারতীয় যেন একটা পাকা বাড়ি থাকে। তো সেটা ইকোনমিক সার্ভেতে দেখলাম গত 1 বছরে ওনারা বলছেন আমরা 1,12,00,000 মতন পাকা বাড়ি তৈরি করেছি, এবং সেটা বলছেন যখন নিশ্চয় করেছেন, কারণ ইকোনমিক সার্ভেতে ডেটা সাধারণত আমরা বিশ্বাস করে থাকি। কিন্তু এবারে এই দুটি কিন্তু খুব একটা কিছু বিশেষ করে যে টার্গেট সেট করা, যে আমরা আরো 1 কোটি বাড়ি, এই কম দামের বাড়ি আমরা দেব, সাধারণ মানুষকে দেব, এবং তাছাড়া তাদের নিজের পায়ে দাঁড়ানোর জন্য একটা সাহায্য দেব, যাতে তারা নিজেদের মতন করে একটা জমি বা কিছু একটা জোগাড় করতে পারে, যেখানে তারা নিজেদের পাকা বাড়িটা করতে পারে। আরেকটা বড় সেখানে একটা ছিল, প্রভিশন ছিল, যে এই যে বাড়িগুলি তৈরি হবে, এছাড়া শহরে যারা কাজ করতে আছেন, কারণ এটা আমাদের ভারতীয় অর্থনীতির সবচেয়ে এখন একটা প্রধান ডমিনেন্ট ট্রেন্ড হয়ে গেছে, শহরে যারা কাজ করতে আছেন তাদের জন্য লো কস্ট হাউজিং তৈরি করা হবে, যাতে কারখানায় যারা কাজ করেন, যারা কারখানার সিম্পল লেবারার বা নিচের লেভেলে যারা কাজ করেন, তারা যাতে ফুটপাতে থাকা, ব্রিজের তলায় শোয়া, পাইপের ভেতরে ঘুমোনো, এই জিনিসটা থেকে তারা যাতে বেরিয়ে আসতে পারে। লো কস্ট হাউজিং একটা সলিউশন ফর আরবান মাইগ্রেন্ট লেবার। গত বছরের বাজেট বক্তৃতায় শান্তনুদা শিখাদি, তোমাদেরও নিশ্চয় মনে থাকবে, এইগুলি একটা বিরাট বড় করে বলা ছিল। তো এবারে সেগুলি খুব একটা কিছু নেই, কিন্তু আমরা তো নিজের চোখেই দেখতে পাচ্ছি, শুধু কলকাতা শহরে নয়, আমরা তো ঘন ঘন কলকাতার বাইরেও যাই, ভারতবর্ষের অন্যান্য শহরে, প্রবলেমটার তো কোনো সলিউশন হয়নি। আরবান স্প্রল বা আমাদের শহরগুলিতে যে স্লাম বা বস্তি যেগুলি বলি, সেগুলি ক্রমশ বেড়েই চলেছে। ইনফ্যাক্ট সুতরাং এই জিনিসগুলি নিয়ে সত্যি যদি সাধারণ মানুষের জন্য বাজেট, সেই সাধারণ মানুষ তো শুধু মধ্যবিত্ত নয়, নিম্নবিত্তরাও আছে, যারা নিজেদের বাড়িতে থাকি তারা তো নয়, যারা অন্য শহরে গিয়ে কাজ করে তারাও আছে, যে মহিলারা একলা পড়ে গেছেন তাদের পায়ে দাঁড়ানোর নিশ্চয় একটা অধিকার আছে, সেটা সরকারের কোনো একটা কর্তব্যের মধ্যে পড়ে বলে আমার নিজের বিশ্বাস। কিন্তু এই স্কিমগুলি, মানে অ্যান্টি পভার্টি বলতে যে স্কিমগুলি আমরা বুঝি, বা এই যে নিজের পায়ে দাঁড়ানোর জন্য যে স্কিমগুলি বুঝি, সেই স্কিমের ব্যাপারে ডিটেলস খুবই কম, মানে স্পেসিফিক কোনো তথ্য বা এইগুলি খুবই কম। পুরোনো স্কিমগুলো যদি চালিয়ে যেতে পারেন তো ভালো, কিন্তু সাধারণত আমরা যদি এত বলে বেড়াই যে আমাদের এত বৃদ্ধি হচ্ছে অর্থনীতির, এবং আমাদের সরকারের ট্যাক্স কালেকশনের ব্যাপারটা আমি আসছি, এটার অ্যালোকেশন গুলো একটু বাড়ানো, এইগুলি বোধহয় আমার মনে হয় মানুষে শুনলে বোধহয় আরো খুশি হতো। এই সরকারের একটা রিমার্কেবল সাকসেস স্টোরি হচ্ছে ট্যাক্স কালেকশন। ট্যাক্স কালেকশন আমরা জানি, জিএসটি ট্যাক্স কালেকশনের আমাদের বলা হয়েছিল যে দুটি জিনিস, একটা হচ্ছে সরকারেরও আয় বাড়বে, তোমারও আরাম বাড়বে। তো আরাম তো বাড়েনি, জিএসটি ডিপার্টমেন্ট থেকে কন্টিনিউয়াসলি চিঠি চাপাটি বিভিন্ন রকমের প্রেমপত্র সবাই পায়, ছোট ব্যবসাদারেরও পায়, আমার মাও পান, সবাই পায়, আমরা সবাই পেয়েই থাকি। তো সুতরাং আরামটা বাড়েনি। এবারে ব্যাপার রয়েছে যে ট্যাক্স কালেকশনটা কিন্তু সত্যিই বেড়েছে বিভিন্ন কারণে, প্রায় 2 লক্ষ কোটি টাকা মাসে সরকারের ট্যাক্স কালেকশন হচ্ছে। সুতরাং নির্মলা সীতারামন জি একটি ভাষা বললেন না, যে আমরা আগে বলেছিলাম ট্রাস্ট বিফোর ইউ স্ক্রুটিনাইজ, তো সেটা সত্যি 90 লক্ষ লোক এক্সট্রা ইনকাম ট্যাক্স জমা দিয়েছেন, 90 লক্ষ না 9 লক্ষ, তারা নিজে থেকে এসে ইনকাম ট্যাক্স জমা দিয়েছেন। আবার এত মানুষে জিএসটি কালেকশনও আমাদের বেড়েছে, কিন্তু সেটা তো সাধারণ মানুষের কাছে ফিরিয়ে দেওয়া হচ্ছে না। সেইটা যে একটা ফেরত আসবে যে টাকাটা, কোন রকমের কর সরকার নিলে সরকারি কর্মচারীদের মাইনে বাড়ানোটার জন্য সরকার থাকে, এখানে নেই না, করটা বাড়ছে, উনি রিসেন্টলি একটা পে কমিশন করে সরকারি কর্মচারীদের মাইনেটা বাড়িয়ে দিলেন। সুতরাং পাবলিকের জন্য যে ট্যাক্সের টাকাটা ফেরত আসা দরকার, সো দ্যাট দি ইকোনমিক সাইকেল ইজ মেইনটেইন, সেইটা একটুখানি ডিসঅ্যাপয়েন্টিং। বাট এই সরকারের ট্যাক্স কালেকশনের সাকসেসটা সত্যি দেখবার মতন। আমার মনে হয় যে তৃতীয় বিশ্বে
অন্য কোনো সরকার এত রিগারাসলি এত এফেক্টিভলি ট্যাক্স কালেকশন করতে পারেনি, এবং ভারতীয়রা বিভিন্ন রকমের টেকনোলজি ব্যবহার করে এই জিনিসটি সত্যি অনেক দূর এগিয়ে নিয়ে গেছে। কালের মধ্যে বেশ কয়েকটি এই $1 বিলিয়ন স্কিম লঞ্চ করা হয়েছে, যেরকম মাইক্রোচিপস তৈরি করবার জন্য, মেমোরি চিপস তৈরি করবার জন্য, আর্টিফিশিয়াল সেন্টার ফর এক্সিলেন্স তৈরি করবার জন্য। এগুলি সত্যি $1 বিলিয়ন স্কিম, কিন্তু এই $1 বিলিয়ন স্কিম গুলো শুরুতেই আমি যেটা বললাম, এগুলি হচ্ছে ডাইরেক্টেড এবং ওন্ড স্কিমস। ফলত দুর্ভাগ্যবশত যা দেখা যায়, এগুলির অ্যাপ্লিকেশন গুলো 2-3টি রাজ্যে হলেই সেগুলি পাস হয়। এইটা কিন্তু যারা ব্যবসা বাণিজ্য করেন তারাই বারবার বলছেন যে আমি যদি আমার যেখানে অবস্থা আছে করবার, বা আমি যেখানে বিশ্বাস করি, ধরো IIT খড়গপুরের সংলগ্ন আমি করতে চাই, কিন্তু সাধারণত বলা হয় যে না 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 না, ওখানে করবেন না, আপনারা যদি সরকারের ওই $1 বিলিয়ন স্কিম থেকে $300 মিলিয়ন নিতে চান অ্যাজ আ কেন্দ্রের গ্রান্ট হিসেবে, তাহলে কিন্তু এই প্রজেক্ট বা ল্যাব বা ম্যানুফ্যাকচারিং ফেসিলিটি এগুলি হয় আপনি অমুক জায়গায় করুন, নয়তো তমুক জায়গায় করুন, নয়তো আমার আরেকটি চেনা জায়গা আছে 3 নম্বর জায়গা, আপনি এখানে করুন। এর বাইরে করলে কিন্তু আমাদের মনে হয় না আপনার স্কিমটা খুব একটা দাঁড়াবে, অন্য লোককেই টাকাটা দেওয়া হবে। এই গল্পটা কিন্তু আজকে সুদীপ্ত, আমি তোমার আগের কয়েকটা প্রোগ্রামে বলেছি, এটা হচ্ছে একটা রিভার্সাল অফ আর লিবারালাইজেশন, না, এটা কিন্তু রিভার্সাল অফ ওপেন অপরচুনিটি। এইটা আমি তোমার আগের প্রোগ্রামে বেশ কয়েকবার বলেছি। এইটা কিন্তু এবারেও হয়েছে। এই যে একটা নতুন সেন্টার হয়েছে, Center of Excellence for Use of Artificial Intelligence in the Healthcare Sector, and it is in one of the favored locations. হ্যাঁ, সুতরাং এই জিনিসগুলো খুব দুর্ভাগ্যজনক। মানে ভারতবর্ষে যে কোনো জায়গাতে হলেই সব ভারতীয়র উন্নতি আনন্দের ব্যাপার হয়, কিন্তু সবগুলি কাছাকাছি কিছু কিছু জায়গায় হলে একটুখানি দুর্ভাগ্যজনক। এবং অনেক একটা স্লোগান প্রদীপ, এটা কিন্তু নতুন নয়, এটা কিন্তু নতুন নয়, কিন্তু আনন্দের ব্যাপারও নয়। আসলে যেটা রয়ে গিয়েছে, আমরা অনেক লিবারাল হয়েছে ইকোনমি, আমাদের কাগজ ইকোনমি লিবারাল হয়েছে। প্রদীপ যেটা বললেন সেটা আমারও বন্ধু বান্ধবদের সঙ্গে কথাবার্তা বলে মনে হয় এক ধরনের কি বলবো, লাইসেন্সটা যেটা এক ধরনের একটা বিকল্প একটা ব্যবস্থা, যেখানে ঠিক সরকারি আমলাতন্ত্র পুরো জিনিসটা করতে বাধা দিচ্ছে না, কিন্তু নির্দিষ্ট একটা দিকে, জায়গার দিকে আপনাকে ডিরেক্ট করছে, যেতে তাগাদা দিচ্ছে, নাচ করছে। এটা শুধু এতে নয়, এটা যে শুধু ব্যবসা বাণিজ্য কেন্দ্র স্থাপন তাতে কিন্তু নয়, এটা শিক্ষার ক্ষেত্রে প্রবলভাবে আছে, স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে প্রবলভাবে আছে, শিক্ষাতে প্রবলভাবে আছে। আমি জানি, আমি ঠিক বাজেটের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যক্ষভাবে নয়, তবু কথাটা আমি এখানে বলতে হচ্ছে আমাকে। শোনো, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞতা, সেখানে একটা নির্দিষ্ট বিষয় দেশের সেরা কাজ হয়, স্বীকৃত, সারা পৃথিবীতে স্বীকৃত। সেই কাজটা চালিয়ে যাওয়ার জন্য যখন তারা দিল্লিতে দরবার করতে যাচ্ছেন, তখন দিল্লির আমলামহল থেকে পরিষ্কার বলে দেওয়া হচ্ছে আপনাদের প্লেন ভাড়া খরচ করে কষ্ট করে এসে থাকার দরকার নেই, এটা হবে না আপনাদের ওখানে। এটা নির্দিষ্ট জায়গার কথা বলা হচ্ছে, আমি নাম করছি না, সেখানে হলে এই প্রজেক্টটা হবে, যাদবপুরে এটা হবে না। এই রাজনৈতিক পক্ষপাত, যেটা এক ধরনের লাইসেন্স রাজের বিকল্প হিসেবে এক ধরনের ঐশ্বর্য বন্টন ব্যবস্থা, সেটা কিন্তু চালু হয়েছে। একটা যেটা ভীষণ চিন্তার ব্যাপার, আমাদের তো রপ্তানিটা বাড়ানো খুব দরকার, কারণ আমরা একটা কনজাম্পশন ইকোনমি, আমাদের ইম্পোর্টটা প্রত্যেক বছরে ক্রমশ বাড়ছে, এবং মাঝে মাঝেই দেখা যাচ্ছে কোনো মাসে আমাদের যে এফডিআই যে রিজার্ভটা আছে সেটা কোনো মাসে ধাক্কা খায়, এবং সেই জন্য এক্সপোর্টের ইনসেন্টিভ কিছু দেয়া হবে এই ভেবে বোধহয় এক্সপোর্টারেরা অনেকদিন ধরেই আশা করে বসেছিল। তারা ঘন এই গত 2-3 মাসের মধ্যে দিল্লিতে অনেকবারই গেছে এই চাইতে যে এক্সপোর্ট বাড়ানোর জন্য কিছু ইনসেন্টিভ, কিছু দেয়া হোক, কারণ সেটা না দিতে পারলে, নতুন মার্কেট ডেভেলপ না করতে পারলে আমাদের এক্সপোর্ট যেগুলি আছে, বিশেষত ওই ওষুধ এবং কেমিক্যালের এক্সপোর্ট এটসেট্রা, কিন্তু সেটা নিয়ে খুব একটা হয়নি। এটাও মনে হয় যারা ব্যবসা করেন
তাদের জন্য একটা ডিসঅ্যাপয়েন্টিং পূর্ব ভারতের জন্য যেটা হয় যে আমাদের এখানে যে মানে ইস্পাত বা আদার মেটালার্জিক্যাল যে এক্সপোর্টস এখান থেকে যেগুলি হয় তাদেরও অবস্থা খুব একটা ভালো নয়। সুতরাং তারা বোধহয় একটু বসে আছে যে ভেবেছিল যে কিছু এই বাজেটে থাকবে, কিন্তু এক্সপোর্ট না বাড়ালে শুধু এই চাটা এক্সপোর্ট করে ভারতবর্ষের ভবিষ্যৎ খুব একটা উজ্জ্বল বলে মনে হয় না। নতুন কিছু কিছু এলাকা মানে নন সার্ভিসেস ম্যানুফ্যাকচারিং এক্সপোর্ট এগুলি বাড়ানো দরকার। আমরা জানি গাড়ির এক্সপোর্টও একদমই প্রায় জিরোর কাছে নেমে এসছে। অটোমোবাইল সেক্টরটারই তো অবস্থা খুবই খারাপ। তারাও ভেবেছিল যে এবারে যে ইকোনমিটা জিডিপি গ্রোথ কমেছে হয়তো এই সেক্টরটার জন্য, কারণ ওটা একটি এপেক্স ইন্ডাস্ট্রি। আমরা জানি যে প্রায় 2-2.5 মাসের মতন গাড়ির স্টকস এখন পড়ে আছে বিভিন্ন কারখানায়। তার কারণ হচ্ছে যে ক্রেতারা কিনছেন না বলে গাড়িগুলো শোরুমে পৌঁছচ্ছে না, ডেলিভারি টাইমও বেড়ে যাচ্ছে, সব কারখানা স্টক ইয়ার্ডেই পড়ে থাকছে। এই দুটি এরিয়াতে কোন রকমের বাজেট হওয়া সত্ত্বেও এখানে কোন রকমের যে স্পেসিফিক ডাইরেকশন সেটা আমরা দেখতে পাই। অ্যাকচুয়ালি ম্যানুফ্যাকচারিং সেক্টরের জন্য বিশেষ কিছু নেই এবারে বাজেটে।